হিন্দু স্কুল নিয়ে আলোচনা করব। এটা ক্লাস 7-এর অন্তর্গত 202 পেজ প্রশ্নবিচিত্রা 202 পেজে তোমরা দেখবে। চলে আসছি আজকে হিন্দু স্কুলের ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান প্রশ্ন নিয়ে। ক্লাস 7-এর সকল ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে আজকে আমরা হিন্দু স্কুল 202 পেজে আছে। ছাত্রছাত্রীর কাছে অনুরোধ রইল তোমরা জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান পোর্শনটা সম্পূর্ণ, এবং যদি ভালো লাগে একটা লাইক করবে। যে সকল ছাত্রছাত্রীরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। মনে রাখবে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। আমার ইংলিশ একটা চ্যানেল আছে যেটার নাম হলো প্রসূন ঘোষ এক্সিলেন্ট ফিজিক্স চ্যানেল। সেখানে ইংলিশের বিভিন্ন ভিডিও আমরা আপলোড করি। যাই হোক, চলে আসছি আজকে হিন্দু স্কুলের যে প্রথম প্রশ্নে। সেটা হলো 1 নম্বর হলো, একটি আলোকরশ্মি দর্পণের সঙ্গে x ডিগ্রি কোণে আপতিত হলো, প্রতিফলন কোণ হবে। বিভিন্ন অপশান দেওয়া আছে। অপশান এ x ডিগ্রি, অপশান বি 2x ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, অপশান ডি হলো 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। বলা আছে দর্পণের সঙ্গে x ডিগ্রি কোণে কোনো রশ্মি পড়ছে, তাহলে এটা হলো x ডিগ্রি আর এটা হলো অভিলম্ব হওয়ার জন্য এই পুরোটা 90 ডিগ্রি। তাহলে এইটুকু পোর্শন আমরা কত বলবো, 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। তাহলে আমরা জানি আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, তাহলে এটা আপাতন কোণ হলো, তাহলে প্রতিফলন কোণ কত হবে, 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। তো সেজন্য দেখো লেখা আছে প্রতিফলন কোণ 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। তাহলে আমরা এটা কোন অপশানটায় পাবো, দেখো এটা আমরা পাবো অপশান সি আমরা পাবো। তারপরে দেখো 2-এরটা, লঘুতর মাধ্যমের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মি অপশান এ অভিলম্ব থেকে দূরে সরে যায়, অপশান বি হলো অভিলম্বের কাছে আসে, অপশান সি হলো আপাতিত রশ্মির অভিমুখে নির্গত হয়, অপশান ডি হলো মন্থর বেগে নির্গত হয়। তাহলে এটা মনে রাখবে, যখন আলো লঘু মাধ্যমের ক্ষেত্রে প্রতিসৃত হলে সেটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে আলো যখন লঘু মাধ্যমের ক্ষেত্রে প্রতিসৃত হয় অভিলম্ব থেকে দূরে সরে যায়। দেখে নাও আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে। তাহলে লঘু মাধ্যমের ক্ষেত্রে দেখো আলোটা যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হচ্ছে তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে মনে রাখবে, তাহলে যখন আলোরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসবে তখন দেখো অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। মনে রাখবে এটা। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, কোন বক্তব্যটি সঠিক নয়। অপশান এ একক চৌম্বক মেরুর অস্তিত্ব নেই, অপশান বি সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, অপশান সি আকর্ষণের পরে আবেশ ঘটে, অপশান ডি মোটরে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। কোন মন্তব্যটি বা কোন বক্তব্যটি সঠিক নয়, এটা দেখো অপশান সি আছে আকর্ষণের পূর্বে আবেশ ঘটে, কেন আকর্ষণের পরে বলা আছে। তাহলে আকর্ষণের পূর্বে আবেশ ঘটে, তাহলে এখানে এই অপশানটা অপশান সি সত্য নয়। তারপর দেখো 4-এরটা দেখো বলা আছে জ্যামিতিক দৈর্ঘ্য x হলে চৌম্বক দৈর্ঘ্য কত হবে। জ্যামিতিক দৈর্ঘ্য x হলে চৌম্বক দৈর্ঘ্য আমরা জানি, জ্যামিতিক দৈর্ঘ্য x হলে চৌম্বক দৈর্ঘ্য কত হবে, আমরা জানি চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে 0.85 ইন্টু এক্স। তাহলে এটা কোন অপশান হবে, অপশান বি হবে। তাহলে অপশান বি আমরা লিখব। 5 নম্বর তড়িৎ প্রবাহের ফলে অপশান এ পরিবাহী শীতল হয়,
অপশান বি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, অপশান সি আলোক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, অপশান ডি কোনোটি হয় না বা কোনোটিই নয়। এটা আমরা কোনটা বলবো? নাম্বার 5-এরটা। নাম্বার 5-এরটা অপশান বি বলবো, সেটা হলো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তারপরে দেখো নির্জল কোষে জল ব্যবহৃত, অপশানে জল ব্যবহৃত হয় না, অপশান বি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, অপশান সি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়, অপশান ডি প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন থাকে না। দেখে নাও, সেটা হলো অপশান সি আমরা বলবো, অপশান সি বলবো রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপর দেখো 7-এরটা, জনসংখ্যার সঙ্গে যে বিষয়টি সরাসরি যুক্ত নয়, জনসংখ্যার সঙ্গে যুক্ত নয় আরও বেশি খাদ্য উৎপাদন, অপশান এ, অপশান বি হলো আরও বেশি বাসস্থান, তাহলে অপশান এ আরও বেশি খাদ্য উৎপাদন, অপশান বি আরও বেশি বাসস্থান নির্মাণ, অপশান সি আরও বেশি পরিবহন ব্যবস্থার পরিকল্পনা, অপশান ডি চিরাচরিত শক্তির ব্যবহার কমানো। এটা মনে রাখতে হবে, অপশান ডি হবে চিরাচরিত শক্তির ব্যবহার কমানো, এটাই হলো মেন উদ্দেশ্য। তারপরে দেখো নাম্বার 8-এরটা, জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় না, অপশান এ পেট্রোল, অপশান বি ডিজেল, অপশান সি গোবর গ্যাস, অপশান ডি আলকাতরা। তাহলে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় না, অপশান সি আমরা গোবর গ্যাস বলবো। নাম্বার 9-এরটা দেখো পলাশ ফুলে পরাগযোগ ঘটে, অপশান এ প্রজাপতির দ্বারা, অপশান বি মৌমাছি দ্বারা, অপশান সি বায়ুর দ্বারা, অপশান ডি পক্ষী দ্বারা। তাহলে পলাশ ফুলে পক্ষী দ্বারা ঘটে, এটা মনে রাখবে, পলাশ ফুলে পরাগযোগ ঘটে সেটা পক্ষী দ্বারা। তারপর দেখো 10-এরটা, আলুর স্ফীতগন্ধ আসলে, অপশান এ রূপান্তরিত মৃৎগত কাণ্ড, অপশান বি রূপান্তরিত অস্থানিক কাণ্ড, অপশান সি রূপান্তরিত প্রধান মূল, অপশান ডি হলো রূপান্তরিত বীজপত্র। তাহলে আমরা এটা বলবো, অপশান এ বলবো রূপান্তরিত মৃৎগত কাণ্ড, আমরা অপশান এ বলবো রূপান্তরিত মৃৎগত কাণ্ড। 2-এর 1-এরটা দেখো কি বলা আছে, ফুলের গর্ভকেশর চক্রে একক কি? ফুলের গর্ভকেশর একক হলো সেটা হলো গর্ভকেশর, এটা হলো গর্ভকেশর বলবো, বা অনেক সময় এটাকে গর্ভপত্র বলে। তাহলে গর্ভকেশর বা গর্ভপত্র তোমরা লিখবে। তাহলে ফুলের গর্ভকেশর চক্রে একক হলো গর্ভকেশর বা গর্ভপত্র। ফিউজ কোথায় ব্যবহার করা হয়? ফিউজ এটা হলো গৃহবর্তনীতে ব্যবহার করা হয়, আমরা লিখব গৃহবর্তনীতে। 3-এরটা দেখো মেরুজ্যোতি কি? বায়ুমণ্ডলের উচ্চ স্তরে তথা থার্মোস্ফিয়ার অঞ্চলে থাকা বিভিন্ন অণু পরমাণুগুলির সঙ্গে মহাজাগতিক রশ্মির সংঘাতের ফলে উচ্চ অক্ষাংশযুক্ত অঞ্চলের যে আকাশে আলো দেখা যায় তাকে মেরুজ্যোতি বলবো। তাহলে বায়ুমণ্ডলের উচ্চ স্তরে অর্থাৎ থার্মোস্ফিয়ারে থাকা বিভিন্ন অণু পরমাণুর দ্বারা মহাজাগতিক রশ্মির সংঘাত ঘটে। সংঘাত ঘটলে উচ্চ অক্ষাংশযুক্ত অঞ্চল, সেখানের আকাশে কী দেখা যায়? আলো দেখা যায়। এইটাকে আমরা কি বলবো? মেরুজ্যোতি বলবো। দেখো 4-এরটা, বর্ণালীর প্রান্তিক বর্ণগুলো কি কি? বর্ণালীর প্রান্তিক বর্ণ সেটা আমরা বলবো বেগুনি এবং লাল। বর্ণালীর প্রান্তিক বর্ণ হলো বেগুনি এবং লাল। মাটির হাঁড়ি পোড়াতে কোন শক্তি লাগে? এটা আমরা বলবো তাপ শক্তি লাগে। মাটির হাঁড়ি পোড়াতে আমাদের তাপ শক্তি লাগে। 3-এর 1-এরটা বলা আছে চিত্রসহ ছায়া এবং প্রচ্ছায়ার উৎপত্তি কারণ লিখতে বলছে। এটা তোমরা টেক্সট বই খুব ভালো করে পেয়ে যাবে, ছায়া এবং প্রচ্ছায়া। যদি তোমাদের লাগে তাহলে বলবে, আমি একটা নতুন করে ভিডিও তৈরি করব। তারপর দেখো চিত্রসহ অথবা প্রশ্ন চিত্রসহ সুচিত্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করতে বলছে।
এটাও তোমরা টেক্সট বইয়ে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ একের দুটো প্রশ্ন, ছায়া এবং প্রচ্ছায়ার উৎপত্তির কারণ, এটাও তোমরা টেক্সট বইয়ে ভালো করে পেয়ে যাবে। এর অথবা যে প্রশ্নটা আছে চিত্রসহ সূচিচিত্র ক্যামেরা কার্যনীতি, এটাও তোমরা টেক্সট বই অত্যন্ত ভালো করে পেয়ে যাবে। তাহলে যদি তোমাদের লাগে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমরা তাহলে এই দুটো বিষয় নিয়ে আমরা আবার নতুন করে ভিডিও পাবলিশ করব। তারপর দেখো দুয়েরটা প্রাকৃতিক চুম্বক কৃত্রিম চুম্বকের দুটো পার্থক্য লিখতে বলছে। প্রাকৃতিক চুম্বক কৃত্রিম চুম্বকের পার্থক্য ভালো করে দেখে নাও। প্রাকৃতিক চুম্বকের দেখে নাও চুম্বকত্ব স্থায়ী, কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব অস্থায়ী। অর্থাৎ তাহলে প্রাকৃতিক চুম্বকের চুম্বকত্ব স্থায়ী, কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব অস্থায়ী। প্রাকৃতিক চুম্বকের মেরুশক্তি কম, পরিবর্তন করা যায় না। কৃত্রিম চুম্বকের এটা মেরুশক্তি শক্তিশালী হয়, কমানো বাড়ানো করা যায়। তাহলে প্রাকৃতিক চুম্বকের চুম্বকত্ব স্থায়ী, কৃত্রিম চুম্বকের অস্থায়ী। প্রাকৃতিক চুম্বকের এই মেরুশক্তিটা অত্যন্ত কম, কমানো বাড়ানো করা যায় না। আর কৃত্রিম চুম্বকের এটা মেরুশক্তিটা কমানো বাড়ানো করা যায়, অর্থাৎ শক্তিশালী। আর মানে প্রকৃতির মধ্যে বিভিন্ন আকারে পাই, কিন্তু কৃত্রিম চুম্বককে আমরা বিভিন্ন আকার দিতে পারি। মানে আমি যদি মনে করি যে একটা নির্দিষ্ট আকার দেবো, তাহলে আমরা কৃত্রিম চুম্বককে আমরা আকারটা দিতে পারি। কিন্তু প্রাকৃতিক চুম্বক প্রকৃতিতে যেরকম চুম্বক পাওয়া যায় সেরকমভাবে পেতে হবে, অর্থাৎ আকার কোনো নির্দিষ্ট নয়। আর এই কৃত্রিম চুম্বকের কিন্তু আকার নির্দিষ্ট হয়, আকার নির্দিষ্ট নয়। তাহলে প্রাকৃতিক চুম্বকের আকার নির্দিষ্ট নয়, মানে তাহলে এগুলো প্রকৃতি থেকে যে আকার পাওয়া যায় সেগুলি আমরা সংগ্রহ করি। আর কৃত্রিম চুম্বকের নির্দিষ্ট আকার আছে। তাহলে তুমি যদি মনে করো একটা গোলীয় চুম্বক তৈরি করবে, সেটা করা যায়। তুমি যদি মনে করো একটা আয়তাকার চুম্বক তৈরি করবে, সেটা করা যায়। একটা নির্দিষ্ট আকার কিন্তু দেয়া যায়। তুমি যদি মনে করো একটা অষ্টক্ষুরাকৃতির চুম্বক তৈরি করবে, সেটা তৈরি করতে পারো। তাহলে এগুলো তৈরি করা সম্ভব, আকার দেওয়া সম্ভব, কিন্তু এর কোনো নির্দিষ্ট আকার দেওয়া সম্ভব নয়। অথবা একটা প্রশ্ন আছে, অথবার প্রশ্ন দেখো, পৃথিবী নিজে একটি চুম্বক ব্যাখ্যা করতে বলছে। পৃথিবী নিজে একটি চুম্বক ব্যাখ্যা করতে বলছে। এক নম্বর পয়েন্ট আছে, একটি চুম্বক শলাকাকে ভারকেন্দ্র থেকে অবাধে ঝুলিয়ে রাখলে উত্তর দক্ষিণ মুখ করে থাকবে, সামান্য নাড়িয়ে দিলেও আবার চুম্বক শলাকাটি উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। তাহলে পৃথিবী চুম্বক না হলে এটা হওয়া সম্ভব নয়। 2 নম্বর পয়েন্ট দেখো, অন্যান্য চুম্বকের মতো পৃথিবীও চৌম্বক পদার্থে চুম্বকত্ব আবিষ্ট করে। যেমন কোনো লোহার বড়গা বা সেতুর কাঠামো উত্তর দক্ষিণমুখী অবস্থানে রাখলে, মানে ভূগর্ভে রাখলে, সেতুর কাঠামো উত্তর দক্ষিণমুখী অবস্থানে ভূগর্ভে রাখলে ক্ষীণ চুম্বকত্ব লাভ করে। তাহলে এটা পৃথিবীর চুম্বক না হলে এটা কোনোভাবেই কিন্তু হওয়া সম্ভব নয়। তাহলে এটা হয়ে গেল। তারপর দেখো 3টা চিত্রসহ তড়িৎ বর্তনীর সংজ্ঞা দিতে বলছে। দেখে নাও, তড়িৎ বর্তনীর সংজ্ঞা, যে অবিচ্ছিন্ন পথ বরাবর তড়িৎ চলাচল করে তাকে তড়িৎ বর্তনী বলে। যে অবিচ্ছিন্ন পথ বরাবর তড়িৎ চলাচল করে তাকে আমরা তড়িৎ বর্তনী বলবো। দেখো এখানে ABCDEFG এটা একটা তড়িৎ বর্তনীর চিত্র। আর এখানে বিটা কি? বিটা হলো বাল্ব, এফটা হলো তড়িৎ কোষ বা সেল, আর ইটা হলো সুইচ আমরা বলবো, আর এগুলো হলো পরিবাহী তার। হয়ে গেল। তাহলে তড়িৎ বর্তনীর সংজ্ঞা হয়ে গেল, চিত্র হয়ে গেল। তারপর দেখো তড়িৎ চুম্বকের দুটো ব্যবহার উল্লেখ করতে বলছে। তড়িৎ চুম্বকের ব্যবহার, বিভিন্ন খেলনা, ভিডিও ক্যাসেট, কম্পিউটারের হার্ড ডিস্কে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 2 নম্বর পয়েন্ট হলো, চোখের ভিতরে সূক্ষ্ম লোহার চূর্ণ বের করতে ডাক্তাররা তড়িৎ চুম্বক ব্যবহার করে। তাহলে বিভিন্ন খেলনা, ভিডিও ক্যাসেট, কম্পিউটারের হার্ড ডিস্কে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। চোখের ভিতর লোহার সূক্ষ্ম চূর্ণ
যদি প্রবেশ করে, ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎচুম্বক ব্যবহার করে। তারপর দেখো পরের প্রশ্ন আছে, দুটি পরিবেশ বান্ধব শক্তির উৎসের নাম লিখতে বলছে, ব্যবহার লিখতে বলছে। দুটি পরিবেশ বান্ধব শক্তি উৎসের নাম এবং ব্যবহার উল্লেখ করতে বলছে। শক্তির মধ্যে আমরা একটা বলবো বায়ু শক্তি বলবো। তাহলে পরিবেশ বান্ধব শক্তির মধ্যে একটা আমরা কি বলবো, অবশ্যই বায়ু শক্তি বলবো। তাহলে বায়ু শক্তি থেকে আমরা কি পাওয়া যায়, বায়ু শক্তি থেকে দেখো বায়ুর প্রবাহমান গতিশক্তি কাজে লাগিয়ে শক্তি পাওয়া যায়, তড়িৎ শক্তি পাওয়া যায়। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো বায়ু শক্তি, বায়ু শক্তির সাহায্যে তড়িৎ পাওয়া যায়, নাম্বার 1। আর নাম্বার 2 বলবো সৌরশক্তি। সৌরশক্তির সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা কি বলবো, বায়ু শক্তি বলবো। তাহলে বায়ুর গতিশীলতাকে কাজে লাগিয়ে আমরা শক্তি পাই। ঠিক একইভাবে সূর্য 2 নম্বর পয়েন্ট বলবো সৌরশক্তি, সূর্যের সাহায্যে আমরা তড়িৎ শক্তি পাই। তারপর দেখো অথবার প্রশ্ন আছে, কোন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপ শক্তি পাওয়া যায়। তাহলে তাপশক্তি পাওয়া যায় কোন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপশক্তি পাওয়া যায়, এটা আমরা বলবো কয়লা বলবো। আর এর বিকল্প একটি শক্তি উৎসের নাম লিখতে বলছে। এর বিকল্প শক্তি উৎসের নাম আমরা বলবো জোয়ার ভাটা শক্তি। তাহলে কয়লা হলো একটা জীবাশ্ম জ্বালানি, আর এর বিকল্প শক্তি উৎসের নাম হলো জোয়ার ভাটা শক্তি। তারপরে দেখো বলা আছে জবা ফুলে চিত্র অঙ্কন করে পুংকেশর চক্র গর্ভকেশর চক্র চিহ্নিত করতে বলছে। অথবা প্রশ্ন আছে মূলের চিত্র অঙ্কন করে মূলত্র এবং স্থায়ী অঞ্চল চিহ্নিত করতে বলছে। এটা তোমরা জীবনবিজ্ঞানের টেক্সটে অবশ্যই পেয়ে যাবে, ভালো করে দেখে নেবে। তাহলে আজকে আমরা হিন্দু স্কুল নিয়ে সম্পূর্ণ সলভ করলাম, বা আজকে আমরা হিন্দু স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা করে দেবে, এবং প্রত্যেকটা ভিডিও প্লেলিস্টে দেওয়া থাকবে, তোমরা কিন্তু ভালো করে সব স্টেপ বাই স্টেপ দেখে নেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম।